পাকিস্তান বাংলাদেশ টি-20 নিয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, বাংলাদেশের 202 রানের টার্গেট কতটা চ্যালেঞ্জিং মনে করছেন? বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি একটু শুরুতেই কথা বলি, সেটা হচ্ছে যে আপনার যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল যে টপ অর্ডারে কিন্তু আজকেও আপনার ইমন ব্যর্থ হয়েছেন। আপনার আমিরাতের বিপক্ষে যেমন সেঞ্চুরি করেছিলেন, পরে কিন্তু আপনার পরে যখন ফিরেছিলেন সেই ম্যাচে কিন্তু হতাশ করেছেন, এবং আজকে যখন পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ বড় রান তারা করতে নেমেছে তখন কিন্তু দ্রুতই ফিরে গেছেন ইমন। পরবর্তীতে আমরা তানজিদের কথা যদি বলি, সেটা হচ্ছে যে প্রতিটা ম্যাচে কিন্তু তিনি ভালো শুরু পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু তার ছন্দটা তিনি ধরে রাখতে পারছেন না। আপনার রানগুলো কনভার্ট করতে পারছে না, 50 কিংবা 50-র পরবর্তীতে যে যত বড় ইনিংস খেলা যায় সেটা কিন্তু করতে পারছেন না, 40-এর নিচে কিন্তু থামছেন। পাশাপাশি আরেকটু যদি বলা যায়, সেটা হচ্ছে যে আপনার লিটন কিংবা তাওহিদ হৃদয়, এই দুজনের ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু একটু আপনার দৃষ্টিকটু লাগছে। কারণ হচ্ছে যে আপনার টি-20তে যেরকম একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং দরকার, কিংবা 200 রান চেস করতে হলে আপনার আস্কিং রেটের সাথে আপনার যেভাবে মানিয়ে চলা দরকার, সেটা কিন্তু করতে পারছেন না এখনো পর্যন্ত। আস্কিং রেট আপনার এরই মধ্যে 12 থেকে 13-র কাছাকাছি কিন্তু চলে গেছে। তো এই রান রেটটা যতই বাড়তে থাকবে ততই কিন্তু চাপ বাড়তে থাকবে। তো তাদের কাছ থেকে এখন মিডল ওভারে যেভাবে আপনার পাকিস্তান যেভাবে ডমিনেট করেছিল, বাংলাদেশের কিন্তু এই ডমিনেটটা করতে হবে, কারণ মাঝের ওভারটা খুবই ক্রুশাল। এখান থেকে কিন্তু আপনার ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যাবে, কারণ 200 রান চেস করাটা খুব মেন্টালি একটা আপনার প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিংটা কিন্তু এই দুজনের উপর নির্ভর করছে। তারা যত ইনিংস বড় করতে পারে কিংবা আপনার অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারে, তখন কিন্তু বাংলাদেশের ফরে থাকবে ম্যাচটা। পাকিস্তানের যেমন শুরুর দিকে 2 ওপেনার একেবারে শূন্য এবং 1 রানে ফিরলেও মিডল অর্ডারে একটা ভালো ইনিংস প্রত্যেকেই খেলেছেন, যেটা আমরা বলছিলাম শুরুর দিকে। বাংলাদেশের সে সুযোগ কতটা আছে? মিডল অর্ডার নিয়ে কিন্তু বাংলাদেশ একটু দুশ্চিন্তা আছে, কারণ আপনার আমিরাত সিরিজে যদি আপনি দেখেন 3টা ম্যাচে কিন্তু মিডল অর্ডার কলাপস করেছিল খুব দ্রুত সময়ের মধ্যেই। জাকির আলী কিংবা পরবর্তীতে আপনার লেট মিডল অর্ডার থেকে কিছুটা রান আসার কারণে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ কিছুটা লড়াই করতে পেরেছিল। পাকিস্তানে কিন্তু এই জায়গাটাতেই বেশি কাজ করা প্রয়োজন, কারণ আপনার মিডল অর্ডারে আপনার জাকের আছেন, শামীম আছেন এবং শেখ মাহিদি আছেন। তো তাদের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ম্যাচ যদি আপনার জিততে হয় তাহলে কিন্তু এই জায়গা থেকেই রান বের করতে হবে এবং অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই কিন্তু খেলতে হবে। আপনার টি-20তে কিন্তু আপনি স্ট্রাইক রেট যদি আপনার ভালো না থাকে, তখন কিন্তু আপনি ম্যাচ জয়ের সম্ভাবনা কিংবা ম্যাচ জয়ের আশাও করতে পারবেন না। কারণ আপনার পাকিস্তানে লাহোরে 200 রান চেস করে জয়ের একটা রেকর্ডও আছে, সেটা পিএসএল কিন্তু করেছিল। বাংলাদেশ কিন্তু আসলে করতে হলে সেরকম ব্যাটিংটাই কিন্তু করতে হবে তাদের। ধন্যবাদ নাজিম আপনাকে। বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং দলের টেস্টের দ্বিতীয় দিনে মাঠে মেজাজ হারিয়ে নেতিবাচক ঘটনার সূত্রপাত করেন সফরকারী দলের স্পিনার ইনোসেন্ট এন্তুলি। বাগবিতণ্ডার পর বাংলাদেশি ব্যাটার রিপন মণ্ডলের দিকে তেড়ে যান। অসদাচরণের শাস্তি ও ব্যাখ্যা নিয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। ক্রিকেট মাঠে হাতাহাতির এমন উচ্ছৃঙ্খল আচরণ এর আগে দেখা যায়নি। ভদ্রলোকের খেলা ক্রিকেটে মুখের স্লেজিং অনেক চলে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড সহ ক্রিকেট প্লেয়িং সব দেশেই কম বেশি এর চল আছে। মিরপুরে ইমার্জিং দলের সিরিজে সাউথ আফ্রিকান ক্রিকেটার ইনোসেন্ট এন্তুলি যা করলেন বাংলাদেশি ক্রিকেটার রিপন মণ্ডলের সঙ্গে, তাতে হতবাক ক্রিকেট ফ্যানরা। ঘটনাটি ঘটে বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসের 104তম ওভারে। প্রোটিয়া বোলার এন্তুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে তেড়ে আসেন এন্তুলি, ধাক্কাও দেন। রিপন তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এন্তুলি। পরে সাউথ আফ্রিকার কয়েকজন ফিল্ডার এসে সতীর্থ এন্তুলিকে কিছু না বলে রিপনকেই শাসাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফিল্ড আম্পায়ারকে। প্রোটিয়া ক্রিকেটারের এমন ন্যাক্কারজনক কাণ্ডের পর এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আম্পায়ারের দেয়া রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মিরপুরে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের 371 রানের জবাবে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সংগ্রহ 6 উইকেটে 152, পিছিয়ে আছে 219 রানে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাই ও ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য হামজা, সমিত, ফাহমেদুলকে নিয়ে 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাফুফের। 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াড চূড়ান্ত হবে। দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন কোচ কাবরেরা।
হামজা, সমিত, ফাহমেদুলের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। এই ৩ তারকাকে দলে রেখে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাহিদ হাসান শান্ত। সবশেষ ভারত ম্যাচ থেকে বাদ পড়েছেন শাকিল হোসেন, সোহেল রানা ও চন্দন রায়। গোলপোস্টে মিতুল মার্মাকেই প্রথম পছন্দ কোচ কাবরেরার। মূল স্কোয়াডে জায়গা পেতে সুজন শ্রাবণকেও দিতে হবে কঠিন পরীক্ষা। মাঝমাঠে বাংলাদেশের আস্থার নাম হামজা চৌধুরী। তার সাথে এবার যুক্ত হয়েছেন সমিত সোম, আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, মোরসালিন কিংবা কাজেম শাহের মতো পরীক্ষিতরাও। মিডফিল্ডে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা এবং এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপে বেশ এগিয়ে। হামজা শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, সমিত টপ কোয়ালিটি। আক্রমণে ফাহমেদুলের অন্তর্ভুক্তি নতুন শক্তি যোগাবে বাংলাদেশকে। তার সঙ্গে ফয়সাল ফাহিম, রাকিবের মতো পরীক্ষিত তারকারাও রয়েছেন। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নিয়েও কথা বলেন কোচ। কিউবা মিচেল বেশ সম্ভাবনাময় ও মেধাবী খেলোয়াড়। ওর সবশেষ অগ্রগতি সম্পর্কে ন্যাশনাল টিমস কমিটির সভায় জানা যাবে। আমাদের ধৈর্যের সঙ্গে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের পরই সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। বুধবার সকালে ঢাকায় পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন। তবে বাফুফের কড়াকড়িতে ফাহমেদুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কর্মব্যস্ত দিনের সকালবেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ফুটবল ভক্তদের আনাগোনা। হাতে ফুল নিয়ে বরণের অপেক্ষা এমন এক ফুটবলারের জাতীয় দলে যার এখনও অভিষেক হয়নি। হামজা সমিতের মতো বড় নাম না হলেও ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম মাঠে নামার আগেই তারকা বনে গেছেন দেশের ফুটবলের। ভিআইপি গেট দিয়ে ফাহমিদুল বের হয়ে আসলে অপেক্ষার অবসান হয় ভক্তদের। প্রিয় খেলোয়াড়কে সামনে থেকে দেখে স্বপ্ন পূরণ হয় তাদের। ৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুলকে লাল সবুজ জার্সিতে মাঠে দেখার অপেক্ষা। মুখের হাসি দেখে হয়তো আন্দাজ করতে পারতেছেন যে যখন আমরা আসলাম যে তাকে আমরা দেখতে পারবো কিনা। যেভাবে তারা সিকিউরিটি নিয়ে আসছে, আমরা গেট ভেঙে চড়ে ঢুকছি তাকে এক নজর দেখার জন্য। এতটা ভালো লাগতেছে যে ফাহমিদুল আমাদের দেশে হয়ে খেলবে। আশা করি সামনের যে ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে, তো ফাহমিদুল আশা করি ভালো কিছু করবে। কোচ তাকে দ্বিতীয়বার ডাকা এটাই প্রমাণ করে যে আসলে আমাদের বিশ্বাসটা তার প্রতি ভুল ছিল না আর কি। সৌদিতে ক্যাম্প করেও তরুণ বলে ভারত ম্যাচে বাদ দেওয়া হয় ফাহমেদুলকে। কোচের এমন সিদ্ধান্তে দেশের ফুটবলে সমালোচনার ঝড় উঠে রাস্তায় নেমে আন্দোলন করেন ভক্তরা। তাই ফাহমেদুলকে নিয়ে বাড়তি কড়াকড়ি ফেডারেশনের। বিমানবন্দর থেকে গণমাধ্যম এড়িয়ে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেলে। কারণ বিগত দিনে আমরা দেখেছি সিন্ডিকেটে কেন অনেক প্রবাসী ফুটবলাররা ঝরে গেছে, আর এশিয়ার আসে নাই। তো ফাহমেদুল শুধুমাত্র সমর্থকদের ভালোবাসায় আসছে। একজন ফরওয়ার্ডের অভাব তা অনেক দিন ধরে। আশা করি আমাদের ফাহমিদুল এটা আমাদের হতাশ করবে না। ইনশাল্লাহ আমরা যাই, ফাহমিদুল ভালো করুক। বর্তমানে ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহমেদুল। এই লেফট মিডফিল্ডার একাধিক পজিশনে খেলতে পারেন। গোল করার আছে দারুণ দক্ষতা। পুনরায় ডাক পাওয়া ফেনীর এই ছেলে জাতীয় দলে নিজেকে প্রমাণ করবে, প্রত্যাশা ফুটবল ভক্তদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।